CNN, BBC, ফ্রান্স 24, আমি তোমাদের সবাইকে দেখছি। আমি প্রতিটি মিথ্যা রেকর্ড করছি, প্রতিটি বিকৃতি সংরক্ষণ করছি। আমি ইব্রাহিম ট্রাওরে এবং আজ আমি তোমাদের মুখোশ খুলে ফেলব। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। আমি, যাকে তোমরা একজন তরুণ সামরিক জান্তা নেতা বলো, যাকে তোমরা একজন বিপজ্জনক মৌলবাদী হিসেবে চিহ্নিত করো, যাকে তোমরা একজন পশ্চিমা বিরোধী স্বৈরাচারী হিসেবে উপস্থাপন করো, এখন তোমাদের সত্যটা বলছি। এবং এবার তোমরা তোমাদের মাইক্রোফোন বন্ধ করতে পারবে না। এবার তোমরা তোমাদের ক্যামেরা সরাতে পারবে না। এবার তোমাদের সম্পাদকরা এই ভাষণটি কাটতে পারবে না। কারণ তোমরা যে বিশ্বকে একচিটিয়া করে রেখেছ সে আর নেই। কারণ এখন লক্ষ লক্ষ মানুষ আমার এই কথাগুলো শুনবে, তোমাদের ফিল্টার ছাড়াই, তোমাদের বিকৃতি ছাড়াই, তোমাদের মিথ্যাচারে কলঙ্কিত না হয়ে। আমার বয়স 34 বছর। আমার জীবনের প্রতিটি দিন আমি তোমাদের মিথ্যার সাথে বড় হয়েছি। ছোটবেলায় আমি টেলিভিশনে আফ্রিকা দেখতাম, সবসময় একই ছবি, মাছিদের সাথে শিশুরা, শুষ্ক ভূমি, অস্ত্র, মৃত্যু। এটাই আফ্রিকা, তারা আমাদের বলেছিল। এটাই আফ্রিকা, এবং আমরা বিশ্বাস করেছিলাম। আমরা নিজেদের জন্য লজ্জিত ছিলাম। আমরা আমাদের নিজেদের দেশ, আমাদের জনগণের জন্য লজ্জিত ছিলাম। কিন্তু তারপর আমি বড় হলাম, আমি পড়লাম, আমি গবেষণা করলাম, আমি প্রশ্ন করলাম, এবং আমি বুঝলাম যে আফ্রিকা তোমরা আমাদের দেখিয়েছিলে তা বাস্তব ছিল না। যে গল্প তোমরা আমাদের বলেছিলে তা মিথ্যা ছিল। যে ভাগ্য তোমরা আমাদের উপর চাপিয়েছিলে তা ছিল তোমাদের লেখা একটি চিত্রনাট্য। বছরের পর বছর ধরে তোমরা আফ্রিকাকে কিভাবে চিত্রিত করেছ, কিভাবে তোমরা এটাকে দেখিয়েছ, কিভাবে তোমরা তোমাদের দর্শকদের কাছে এটাকে বিক্রি করেছ, যেন আমরা এমন প্রাণী ছিলাম যাদের মানবতায় কোনো অংশ ছিল না, যেন আমরা সভ্যতার বাইরে ফেলে দেওয়া বর্বর ছিলাম, যেন আমরা অসহায় ছিলাম তোমাদের আমাদের বাঁচানোর অপেক্ষায়। প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে একই গল্প তোমাদের পর্দায় চলে। ক্ষুধা, যুদ্ধ, রোগ, দুর্নীতি, সন্ত্রাস, বিশৃঙ্খলা। এই শব্দগুলোই মনে আসে যখন আফ্রিকার কথা উল্লেখ করা হয়। তোমাদের আফ্রিকা অভিধানে আর কোনো শব্দ নেই, কোনো সাফল্য নেই, কোনো আশা নেই, কোনো উন্নয়ন নেই, কোনো প্রতিরোধ নেই, কোনো সম্মান নেই, কোনো গর্ব নেই, কোনো বিজয় নেই। তাই আমি তোমাদের জিজ্ঞেস করি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, লেমন্দে, তোমরা কি কখনো আফ্রিকার সাফল্যকে তোমাদের শিরোনাম করেছ? কতবার তোমরা রুয়ান্ডার প্রযুক্তিগত অলৌকিকতা সম্পর্কে লিখেছ? কতবার তোমরা ইথিওপিয়ার গণায়ন প্রকল্প দেখিয়েছ? কতবার তোমরা বাতসোয়ানার গণতান্ত্রিক সাফল্যের প্রশংসা করেছ? কতবার তোমরা কেনিয়ার উদ্যোক্তা ইকোসিস্টেম বর্ণনা করেছ? না, কারণ এগুলো তোমাদের চিত্রনটে ফিটস না। তোমাদের আফ্রিকা সফল হতে পারে না। এটা হতে পারে না, কারণ তাহলে তোমরা তোমাদের শোষণকে কিভাবে বৈধ করবে? যদি এটা সাহায্যের প্রয়োজন না হয় তাহলে তোমরা কিভাবে হস্তক্ষেপ করবে? যদি এটা পিছিয়ে না থাকে তাহলে তোমরা এটাকে কিভাবে তুচ্ছ করবে? তোমরা কি কখনো নিজেদের জিজ্ঞেস করেছ, তোমাদের ডেস্কে বসে থাকা কোনো সম্পাদক, মিটিংয়ে কোনো নিউজ ডিরেক্টর, কিবোর্ডে কোনো কালামনিস্ট কি কখনো ভেবেছে কেন বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মানুষ দরিদ্র? তোমাদের জন্য এখানে আসল সংখ্যা। আফ্রিকা বিশ্বের 70% কোবাল্ট রিজার্ভের মালিক। তোমাদের মোবাইল ফোন, তোমাদের কম্পিউটার, তোমাদের বৈদ্যুতিক গাড়ি কোবাল্ট ছাড়া চলবে না। এই কোবাল্ট কঙ্গো থেকে আসে, কিন্তু কঙ্গোবাসীরা সেলফোন কিনতে পারে না। আফ্রিকা বিশ্বের 90% প্ল্যাটিনাম রিজার্ভের মালিক। ক্যাটালিটিক কনভার্টার, ইলেকট্রনিক ডিভাইস, মেডিকেল ইমপ্ল্যান্ট, এগুলো সব কিছুর জন্য প্ল্যাটিনাম প্রয়োজন। এই প্ল্যাটিনাম দক্ষিণ আফ্রিকা থেকে আসে, কিন্তু দক্ষিণ আফ্রিকানরা বেকারত্বের শিকার। আফ্রিকা বিশ্বের 30% সোনা উৎপাদন করে। মালি, বুর্কিনা ফাসো, ঘানা, তানজানিয়া। সোনা আমাদের জমি থেকে নদীর মতো প্রবাহিত হয়, কিন্তু আমাদের মানুষ দারিদ্র্যের মধ্যে ডুবে আছে। আফ্রিকা বিশ্বের 65% হিরে উৎপাদন করে। বাতসোয়ানা, অ্যাঙ্গোরা, কঙ্গো, সিয়েরা লিওন, বিলিয়ন বিলিয়ন ডলারের হিরে উৎপাদন করা হয়, কিন্তু আমাদের খনি শ্রমিকরা দিনে $1 জীবনযাপন করে। আফ্রিকা বিশ্বের 35% ইউরেনিয়াম রিজার্ভের মালিক। নাইজার, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আমাদের ইউরেনিয়ামে চলে। প্যারিসের আলো আমাদের ইউরেনিয়ামে জ্বলে, কিন্তু আমাদের গ্রামগুলোতে বিদ্যুৎ নেই। এবং তোমরা এখনও জিজ্ঞেস করো কেন আফ্রিকা দরিদ্র? না, সঠিক প্রশ্ন হলো আফ্রিকা এত ধনী হওয়া সত্ত্বেও কিভাবে দরিদ্র রইল? এই হলো তোমাদের উত্তর। উপনিবেশবাদ শেষ হয়নি, এটা রূপ পরিবর্তন করেছে। তোমরা আমাদের জমি দখল করতে আসতে, এখন তোমরা কোম্পানি স্থাপন করতে আসো। তোমরা জোর করে নিতে, এখন তোমরা চুক্তি করো। তোমরা চাবুক দিয়ে শাসন করতে, এখন তোমরা রিং দিয়ে শাসন করো। আমি তোমাদের সুনির্দিষ্ট উদাহরণ দিচ্ছি, সংখ্যা, নাম, তারিখ সহ, কিন্তু তোমরা এগুলো নিয়ে কখনো লিখবে না। গ্লেনকোর, সুইস ভিত্তিক খনিজ জায়ান্ট, কঙ্গোতে কোবাল্ট উত্তোলন করছে। 2022 সালের আয় $256 বিলিয়ন। কঙ্গোকে কর দেওয়া হয়েছে $500 মিলিয়ন। এটা 0.2%।
এটা কি ন্যায় বিচার? রিও টিন্টো, ব্রিটিশ অস্ট্রেলিয়ান খনিজ জায়ান্ট, গিনিতে বক্সাইট উত্তোলন করছে, বছরে 20 মিলিয়ন টন। গিনির কাছে কি বাকি? পরিবেশ দূষণ আর ক্যান্সার। টোটাল এনার্জিস, ফ্রান্সের তেল জায়ান্ট, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, কঙ্গোতে তেল উত্তোলন করছে। 2022 সালের লাভ $36 বিলিয়ন। আফ্রিকায় বিনিয়োগ, নোংরা পাইপলাইন। অ্যাংলো আমেরিকান, দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠিত কিন্তু এখন লন্ডনে। হিরে, প্ল্যাটিনাম, লোহা সব কিছু নিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় কি রেখে গেছে? 6 মিলিয়ন বেকার খনি শ্রমিক। এবং এগুলো কেবল হিমশৈলের চূড়া। অদৃশ্য, গোপন চুক্তি, অফশোর অ্যাকাউন্ট, ট্রান্সফার প্রাইসিং স্ট্র্যাটেজি সম্পর্কে কি? প্রতি বছর $88 বিলিয়ন অবৈধ অর্থ আফ্রিকা থেকে প্রবাহিত হয়। কে এটা নিয়ে লেখে? প্রতি বছর $45 বিলিয়ন সাহায্য আফ্রিকায় আসে। সবাই এটা নিয়ে লেখে, কিন্তু কেউ বলে না যে আফ্রিকা সাহায্য গ্রহণকারী মহাদেশ নয়, এটা সাহায্য প্রদানকারী মহাদেশ। যখন তোমরা স্ফীত পেটে তোমাদের ক্যামেরা জুম করো, তখন পটভূমিতে একটি বিশাল ব্যবস্থা নীরবভাবে কাজ করছে। প্রতিদিন টন টন সোনা, হিরে, কোবাল্ট, ইউরেনিয়াম, তেল আমাদের দেশ ছেড়ে যাচ্ছে। কিন্তু কিভাবে? এই হলো এই ব্যবস্থা। প্রথম ধাপ, দুর্নীতি তৈরি করো। আমাদের নেতাদের ঘুষ দাও, অফশোর অ্যাকাউন্ট খোলো, তাদের বিলাস জীবনের প্রতিশ্রুতি দাও, তাদের ছেলেমেয়েদের তোমাদের স্কুলে পাঠাও। দ্বিতীয় ধাপ, চুক্তি করো। 50 বছর, 99 বছরের ছাড়পত্র নাও। কর ছাড়ের জন্য বলো, পরিবেশগত নিয়ম থেকে অব্যাহতি নাও, শ্রম অধিকার উপেক্ষা করো। তৃতীয় ধাপ, অবকাঠামো নিয়ন্ত্রণ করো। বন্দর, বিমানবন্দর, রেলপথগুলি দখল করো, কিন্তু কেবল মিনি থেকে বন্দর পর্যন্ত। গ্রামগুলিতে রাস্তা তৈরি করো না, স্কুলেগুলোতে বিদ্যুৎ সরবরাহ করো না। চতুর্থ ধাপ, নিরাপত্তা প্রদান করো। ব্যক্তিগত নিরাপত্তা কোম্পানি স্থাপন করো, তাদের অস্ত্র দাও, প্রতিবাদ ঘোষণা করো, আন্তর্জাতিক মিডিয়াতে অভ্যন্তরীণ অস্থিরতার খবর পরিবেশন করো। এবং এইভাবেই ব্যবস্থা কাজ করে। এটা 100 বছর ধরে এইভাবে কাজ করছে। এবং তোমরা এই ব্যবস্থা দেখতে পাও না, তোমরা এটা দেখতে চাও না, কারণ তোমরাও এই ব্যবস্থার অংশ। নিউ ইয়র্ক টাইমস, CNN, BBC সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা কারা? তেল কোম্পানি, খনিজ কোম্পানি, অস্ত্র কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কার্টেল। যে কোম্পানিগুলো আফ্রিকাকে শোষণ করে, তোমরা তাদের টাকায় বাঁচো, তোমরা তাদের স্বার্থ রক্ষা করো। এবং আমি যা বলতে যাচ্ছি তা আমার জীবন কেড়ে নিতে পারে, কিন্তু আর চুপ থাকার সময় নয়। আফ্রিকায় ফ্রান্সের ব্যবস্থা হলো CFA ফ্র্যাঙ্ক। 14টি আফ্রিকান দেশ এখনও ফরাসি উপনিবেশিক মুদ্রা ব্যবহার করে। এই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের 50% রিজার্ভ ফ্রান্সের ট্রেজারিতে জমা আছে। ফ্রান্স এই অর্থের উপর নেগেটিভ সুদ প্রয়োগ করে। তাই আমরা নিজেদের টাকা ব্যবহার করতে ফ্রান্সকে অর্থ প্রদান করি। এই ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স প্রতি বছর আফ্রিকা থেকে $500 বিলিয়ন মূল্যের সম্পদ স্থানান্তর করে। কেউ এটা নিয়ে লেখে না, কিন্তু ফ্রান্স যখন আফ্রিকাকে 10 বিলিয়ন ইউরো সাহায্য দেয়, তখন এটা শিরোনাম হয়। ব্রিটেনের ব্যবস্থা আরও পরিষ্কৃত। লন্ডন হলো বিশ্বের মানি লন্ডারিং কেন্দ্র, সিটি অফ লন্ডন, অফশোর স্বর্গ। আফ্রিকা থেকে চুরি হওয়া প্রতিটি পয়সা লন্ডনের মধ্য দিয়ে যায়। জার্সি, গার্নসি, কেইমান দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ সবই ব্রিটিশ নিয়ন্ত্রণে। আফ্রিকার সম্পদ সেখানেই লুকিয়ে থাকে। আমেরিকার ব্যবস্থা হলো আফ্রিকম, আফ্রিকা কমান্ড। মহাদেশে 46টি সামরিক ঘাঁটি। আনুষ্ঠানিক উদ্দেশ্য নিরাপত্তা, আসল উদ্দেশ্য সম্পদ নিয়ন্ত্রণ। প্রতিদিন আমাদের আকাশসীমায় ড্রোন, সর্বত্র গোয়েন্দা ডিভাইস। তারা বলে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, কিন্তু তারা সন্ত্রাসী নয়। যাদের টার্গেট করা হচ্ছে তারা হলো জনগণের নেতা। চীন হলো নতুন খেলোয়াড়, বলে উইন উইন। অবকাঠামো তৈরি করে, ঋণ দেয়, কিন্তু কিসের বিনিময়ে? 99 বছরের বন্দর ছাড়, খনিজ অধিকার, কৃষি জমি, ঋণ ফাঁদ, ডিপ্লোমেসি। শ্রীলঙ্কাকে জিজ্ঞেস করো, জাম্বিয়াকে জিজ্ঞেস করো। আর তোমরা এগুলোর কিছুই লেখো না কেন? কারণ তোমরা মুক্ত গণমাধ্যম নও, তোমরা কর্পোরেট গণমাধ্যম। তোমাদের বসেরা বিলিয়নিয়ার। জেফ বেজোস ওয়াশিংটন পোস্ট কিনেছেন কেন? সাংবাদিকতার প্রতি ভালোবাসার জন্য? রুপার্ট মার্ডকের মিডিয়া সাম্রাজ্য, ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য সান, দ্য টাইমস সবই একই হাত থেকে। সবাই একই মেসেজ দিচ্ছে, পশ্চিম ভালো, অন্যরা খারাপ। কার্লোস স্লিম নিউ ইয়র্ক টাইমসের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, মেক্সিকান বিলিয়নিয়ার। তার সম্পদ কোথা থেকে এসেছে? একচেটিয়া টেলিকমিউনিকেশন থেকে। ল্যাটিন আমেরিকার পিঠে চড়ে ধনী হয়েছে, এখন আমেরিকার সবচেয়ে সম্মানিত সংবাদপত্র নিয়ন্ত্রণ করে। আর তোমরা মুক্ত জনমাধ্যম করে দাবি করো? তোমাদের এডিটররা কারা? তারা কোন স্কুল থেকে পাশ করেছে? হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, ক্যামব্রিজ। সব সময় একই অভিজাত স্কুল, সব সময় একই বিশ্বদৃষ্টি, সব সময় একই কুসংস্কার। তোমাদের প্রতিবেদকগণ কিভাবে নির্বাচিত হয়? তোমার আফ্রিকার সংবাদদাতা কয়টি আফ্রিকান ভাষায় কথা বলতে পারে? ফরাসি, ইংরেজি, এটুকুই।
সোয়াহিলি, হাউসা, ইয়োরুবা, আমহারিক তারা জানে না। তারা মানুষের সাথে কথা বলতে পারে না। তোমাদের সূত্রগুলো সবসময় একই থাকে, পশ্চিমা কূটনীতিক, এনজিও, বিশেষজ্ঞ, এবং তারপর তোমরা এসে আমাদের জ্ঞান দাও। তারা প্যাট্রিস লুমুম্বাকে হত্যা করেছিল 1961 সালের 12 জানুয়ারি। সিআইএ এজেন্ট ল্যারি ডেভলিন স্বীকার করেছিল বেলজিয়ামের ভাড়াটে সৈন্যরা মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। তারা তার শরীর অ্যাসিডে গলিয়ে দিয়েছিল। স্মৃতিচিহ্ন হিসেবে তার দাঁত নিয়েছিল। 2022 সালে সেই দাঁতটি বেলজিয়াম থেকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল 61 বছর পর। এবং তোমরা তখন কি বলেছিলে? কঙ্গোতে বিশৃঙ্খলা। তোমরা হত্যাকারীদের সম্পর্কে জিজ্ঞাসা করনি। তোমরা সিআইএ নথি তদন্ত করনি। তোমরা বেলজিয়ামের অপরাধ সম্পর্কে লেখনি। তারা থমাস সাঙ্কারাক হত্যা করেছিল 1987 সালের 15 অক্টোবর। আমার নায়ক, আফ্রিকার আশা, 2.5 মিলিয়ন শিশুকে হাম ও মেনিনজাইটিসের বিরুদ্ধে টিকা দিয়েছিল, 10 মিলিয়ন গাছ লাগিয়েছিল, সাক্ষরতার হার 13% থেকে 73%-এ উন্নীত করেছিল, নারীদের সমান অধিকার দিয়েছিল, নারী খতনা নিষিদ্ধ করেছিল, দুর্নীতি শেষ করেছিল, মার্সিডিজ গাড়ি বিক্রি করেছিল, রেনো 5 ব্যবহার করেছিল, আইএমএফ ও বিশ্ব ব্যাংক প্রত্যাখ্যান করেছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে বলেছিল আমরা আফ্রিকার ঋণ পরিশোধ করব না। আমরা সেই ঋণ তৈরি করিনি। আমাদের পূর্ববর্তী পুতুল সরকাররা সেগুলি তৈরি করেছিল। ঔপনিবেশিকদের পক্ষ থেকে সেগুলি তৈরি হয়েছিল। তখনই তাকে হত্যা করতে হয়েছিল এবং তারা তাকে হত্যা করেছিল। কে তাকে হত্যা করেছিল? তার সেরা বন্ধু ব্লেইজ কুম্পাউরে। কার সমর্থনে? ফ্রান্সের। প্রমাণ চাও? ফোকার আর্কাইভস দেখো। জ্যাক ফোকার, ফ্রান্সের আফ্রিকা বিষয়ক উপদেষ্টা। সব কিছু সেখানে লেখা আছে। এবং তুমি কি বললে? বুর্কিনা ফাসোতে সামরিক অভ্যুত্থান। তুমি সাঙ্কারার স্বপ্ন নিয়ে লেখনি। তুমি তার প্রকল্পগুলো সম্পর্কে বলনি। তুমি তার সাফল্যগুলো দেখাওনি। তুমি শুধু বললে আরেকজন স্বৈরাচারী মারা গেছে। মুয়াম্মার গাদ্দাফি। হ্যাঁ, সে একজন স্বৈরাচারী ছিল। হ্যাঁ, সে নিষ্ঠুর ছিল। কিন্তু সে লিবিয়াতে কি করেছিল? মাথাপিছু আয় $12,000, আফ্রিকার সর্বোচ্চ। সাক্ষরতার হার 25% থেকে 87%, গড় আয়ু 51 থেকে 74, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বিনামূল্যে শিক্ষা, নবদম্পতিদের জন্য $50,000, গৃহক্রেতাদের জন্য সুদবিহীন ঋণ, নতুন জন্মগ্রহণের জন্য $5,000, পেট্রোল প্রতি লিটার 14 সেন্ট। মহান মানুষ নদী তৈরি করেছিল, মরুভূমি সবুজ করার জন্য সেচ প্রকল্প। আর গাদ্দাফির আসল অপরাধ কি? ইউনাইটেড স্টেটস অফ আফ্রিকার স্বপ্ন, আফ্রিকান সেন্ট্রাল ব্যাংক প্রকল্প, আফ্রিকান ইনভেস্টমেন্ট ব্যাংক, আফ্রিকান মানিটারি ফান্ড, এবং সবচেয়ে বিপজ্জনক, সোনার দিনার, ডলারের বিনিময়ে তেল বিক্রি করতে অস্বীকার করা। 2011 সালের 20 অক্টোবর সিরতিতে লিঞ্চ করা হয়। হিলারি ক্লিন্টন হাসে, আমরা এসেছিলাম, আমরা দেখেছিলাম, সে মারা গেছে। এখন লিবিয়ার দিকে পাকাও। 3টি ভিন্ন সরকার, অন্তহীন গৃহযুদ্ধ, আইএসআইএস, আল কায়েদা উন্মাদ হয়ে গেছে, দাসবাজার বিদ্যমান। এমনকি CNN 2017 সালে দেখিয়েছিল তেল লুট হচ্ছে, অস্ত্রের ডিপো খালি করে সারা নরকে ছড়িয়ে দিয়েছে। তোমরা কি এটাকে গণতন্ত্র বলো? তোমরা কি এটাকে স্বাধীনতা বলো? তোমরা কি এটাকে সাফল্য বলো? আর এখন কার পালা? সাহেল, মালি, নাইজার, বুর্কিনা ফাসো। তোমরা আমাদেরও লিবিয়া বানাতে চাও? তোমরা আমাদের সিরিয়া বানাতে চাও? তোমরা আমাদের ইরাক বানাতে চাও? কিন্তু এবার নয়, কারণ আমরা জেগে উঠেছি, কারণ আমরা শিখেছি, কারণ আমরা একত্রিত হয়েছি। অপারেশন বারকান, ফ্রান্সের সাহেল অভিযান 2013 থেকে 2022। আনুষ্ঠানিক উদ্দেশ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, আসল উদ্দেশ্য সম্পদ নিয়ন্ত্রণ। 5,100 ফরাসি সৈন্য, 1 বিলিয়ন ইউরো বার্ষিক বাজেট। ফলাফল কি? 2013 মালিতে 500 সন্ত্রাসী, 2022 সাহেলে 5,000+ সন্ত্রাসী, 10 গুণ বৃদ্ধি। এটা কেমন সাফল্য? কিন্তু ফরাসি সৈন্যরা কি করছিল? নাইজেরের ইউরেনিয়াম খনি রক্ষা করছিল আরেভার জন্য, ওরানোর জন্য। তেলের পাইপলাইন সুরক্ষিত করছিল টোটানের জন্য। বন্দর ও রেলপথ নিয়ন্ত্রণ করছিল বোলোরের জন্য। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই না, উল্টো। ফরাসি সৈন্যের 50 কিলোমিটারের মধ্যে সন্ত্রাসীরা আসতে পারেনি, কিন্তু তারা সহজেই আমাদের গ্রামগুলো পুড়িয়ে দিতে পারত। কেন? কারণ বিশৃঙ্খলা তাদের উদ্দেশ্য পূরণ করত। যদি বিশৃঙ্খলা থাকে তাহলে তারা নিরাপত্তার কারণে থাকতে পারত। মালিতে মিনুসমা, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী, 15,000 সৈন্য, 1.2 মিলিয়ন বার্ষিক বাজেট, 10 বছর। ফলাফল 300+ জাতিসংঘ সৈন্য মারা গেছে, হাজার হাজার বেসামরিক নাগরিক মারা গেছে। সন্ত্রাস কমেনি, বরং বেড়েছে। আর এখন তোমরা বলছো ওয়াগনার বিপজ্জনক, রাশিয়ানরা আফ্রিকা দখল করছে। ওয়াগনার এসেছিল,
1000 সৈন্য 6 মাসে কি হয়েছিল? সন্ত্রাসীরা পালিয়েছিল, গ্রামগুলো নিরাপদ, খনিগুলো কাজ করছে, মানুষ শান্তিতে আছে। পার্থক্য কি? ওয়াগনার একজন মিত্র যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। ফ্রান্স একজন দখলদারি যে জোর করে এসেছে। ওয়াগনার চুক্তি মেনে চলে, ফ্রান্স ব্ল্যাকমেল করে, ওয়াগনার ফলাফল দেয়, ফ্রান্স অজুহাত তৈরি করে। কিন্তু তোমরা সত্য লেখো না। তোমরা বলো রুশ ভাড়াটে সৈন্য, তাহলে ফরাসি লেজেন্ড এট্রানজে কি? তারা কি ভাড়াটে সৈন্য নয়? আমেরিকান ব্ল্যাক ওয়াটার একাডেমি কি? ব্রিটিশ G4S কি? ইসরায়েলি ব্ল্যাক কিউব কি? তারা সুরক্ষা কোম্পানি। ওয়াগনার একটা হুমকি। কেন? কারণ ওয়াগনার তোমাদের নয়। আর সন্ত্রাসের ইস্যু, কেই সন্ত্রাস তৈরি করেছে? আল কায়দা কে প্রতিষ্ঠা করেছে 1980-র দশকে? আফগানিস্তানে CIA, পাকিস্তান ISI, সৌদি অর্থ, সোভিয়েতদের বিরুদ্ধে। বিন লাদেন তো CIA-র লোক ছিল। তোমরা তাদের স্বাধীনতা সংগ্রামী বলেছিলে। কে তালিবানকে সমর্থন করেছিল? আবার তোমরা। বীর মুজাহিদিন সোভিয়েত অধিক্রান্তের বিরুদ্ধে তুমি অস্ত্র দিলে, অর্থ দিলে, প্রশিক্ষণ দিলে, তারপর তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে। ISIS কিভাবে জন্ম হয়েছিল? 2003 সালে ইরাক আক্রমণে। তুমি সাদ্দামকে ক্ষমতাচ্যুত করলে, তুমি সেনাবাহিনী ভেঙে দিলে, তুমি বাথ পার্টিকে নিষিদ্ধ করলে, তুমি আবু গারাইবে তুমি টর্চার করলে, এবং সেই লোকগুলোই ISIS হয়ে গেল। তারপর সিরিয়া, তুমি বললে আসাদকে যেতে হবে, তুমি বললে মধ্যপন্থী বিদ্রোহী, তুমি অস্ত্র দিলে, সেই অস্ত্র IS-এর কাছে গেল, আল নুসরার কাছে গেল। তুমি লিবিয়াকে ধ্বংস করলে, কে গাদ্দাফির অস্ত্রাগার লুট করেছিল? সেই অস্ত্রগুলো কোথায় গেল? মালি, নাইজার, বুরকিনা ফাসো, নাইজেরিয়া, চাঁদে। কে বোকো হারামকে শক্তিশালী করেছিল? 2009 সালে নাইজেরিয়ার পুলিশ তাদের নেতা মোহাম্মদ ইউসুফকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছিল। তুমি কি বলেছিলে? কিছুই না। তোমাদের মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল? নীরব। তারপর প্রতিশোধ শুরু হলো। বোকো হারাম মোহাম্মবাদী হয়ে উঠল। কিন্তু তারা অস্ত্র কোথায় পেল? লিবিয়া থেকে। সেই লিবিয়া থেকে যেটা তোমরা ধ্বংস করেছিলে। আর এখন তোমরা এসে আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শেখাচ্ছ? তোমরা কি তোমাদের তৈরি করা দানবগুলোকে পরিষ্কার করতে আমাদের সাহায্য করছো? না, এখন আমরা খেলাটা দেখেছি। সন্ত্রাসবাদ তোমাদের ট্রোজান হর্স। তোমরা সন্ত্রাসের অজুহাত নিয়ে আসো, তোমরা থাকো, তোমরা শোষণ করো। কিন্তু এখন সব শেষ। এখন আমরা আমাদের নিজস্ব নিরাপত্তা দেব, আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে যুদ্ধ করব, এবং আমরা জিতব। কারণ আমরা এই দেশের ছেলেমেয়ে, আমরা এই দেশকে চিনি, আমরা এই মানুষগুলোকে চিনি। আমরা সন্ত্রাসীকে গ্রামবাসীর থেকে আলাদা করতে পারি। আমরা ড্রোন থেকে, স্যাটেলাইট থেকে 10,000 কিলোমিটার দূর থেকে তোমাদের মতো যুদ্ধ করি না। আর আমরা জিতছি। মালিতে, নাইজারে, বুরকিনা ফাসোকে সন্ত্রাস শেষ হচ্ছে। গ্রামগুলো নিরাপদ, মানুষ আশাবাদী। কারণ এখন আমাদের নিজস্ব সেনাবাহিনী, আমাদের নিজস্ব পুলিশ লড়াই করছে, বিদেশিদের জন্য নয়, মানুষের জন্য। কিন্তু তোমরা এটা হজম করতে পারছো না। তোমরা বলছো গণতন্ত্র পিছিয়ে যাচ্ছে, তোমরা বলছো মানবাধিকার লঙ্ঘন। কোন গণতন্ত্র? কোন মানবাধিকার? গুয়ান্তানামোতে কতজন মানুষ বিচার ছাড়া আটক আছে? আবু গারাইবে কি হয়েছিল? বাগরামে কাকে হত্যা করেছো? CIA-এর গোপন স্থানগুলোতে কাকে টর্চার করেছো? জুলিয়ান অ্যাসাঞ্জে কেন জেলে আছে? তোমাদের যুদ্ধপরাধ ফাঁস করার জন্য। চেলসি ম্যানিং কেন বছরের পর বছর জেলে কাটিয়েছে? সত্য ফাঁস করার জন্য। এডওয়ার্ড স্নোডেন কেন পলাতক? তোমরা সবার উপর গুপ্তচরিকরতা প্রকাশ করার জন্য। আর তোমরা আমাদের মানবাধিকারের জ্ঞান দাও? তোমাদের ড্রোন হামলায় কতজন বেসামরিক নাগরিক মারা গেছে? তোমরা বলো সহানুভূতি, ক্ষতি এবং এগিয়ে যাও। পাকিস্তানে, ইয়েমেনে, সোমালিয়াতে কতগুলো বিয়েতে তোমরা হামলা করেছো? কতগুলো স্কুল তোমরা বোমা মেরে উড়িয়ে দিয়েছো? কতগুলো হাসপাতাল তোমরা পুড়িয়ে দিয়েছো? আর তোমরা আমাদের যুদ্ধের আইন শেখাচ্ছ? দেখো, আমি যুদ্ধক্ষেত্র থেকে এসেছি, আমি ফ্রন্ট চিনি। আমি মৃত্যু দেখেছি, আমি আহত সৈন্যদের বহন করেছি, আমি শহীদদের মায়েদের সান্ত্বনা দিয়েছি, এবং আমি তোমাদের বলছি, একজন সত্যিকারের সৈনিক তার জনগণকে রক্ষা করে। একজন সত্যিকারের সৈনিক বেসামরিক নাগরিকদের ক্ষতি করে না। একজন সত্যিকারের সৈনিক সম্মানের সাথে যুদ্ধ করে। তোমাদের ভাড়াটে সৈন্যরা, তোমাদের ড্রোন চালকেরা, তোমাদের বিশেষ বাহিনী, তারা সৈনিক নয়, তারা হত্যাকারী। তারা 10,000 কিলোমিটার দূর থেকে বাটন টিপে মানুষ হত্যা করে, তারপর বাড়ি ফিরে তাদের সন্তানদের সাথে খেলা করে। আমরা এভাবে যুদ্ধ করি না। আমরা আমাদের শত্রুদের চোখে চোখ রেখে দেখি। আমরা বেসামরিক নাগরিকদের রক্ষা করি। আমরা আমাদের সম্মান নিয়ে যুদ্ধ করি। আমরা আমাদের সম্মান নিয়ে মারা যাই, এবং আমরা জিতব। কারণ ন্যায়পরায়ণরা জেতে। কারণ যারা তাদের মানুষের জন্য যুদ্ধ করে তারা জেতে। কারণ যারা তাদের দেশের জন্য যুদ্ধ করে তারা জেতে। চলো, তোমাদের মিডিয়ার কাছে ফিরে যাই। আমি জানি তোমরা কিভাবে কাজ করো। আমার এমন বন্ধু আছে যারা এই ব্যবস্থার ভেতরে কাজ করে। বিবেকবান সাংবাদিক আছে, কিন্তু তারা নীরব থাকে। কেন? কারণ ব্যবস্থা তাদের চুপ করিয়ে দেয়। যারা সত্য লেখে তাদের চাকরি যায়। অনুসন্ধানী সাংবাদিকদের বাজেট কাটের কারণে ছাঁটাই করা হয়। ভিন্ন মতের কলামিস্টদের দরজা দেখানো হয়, কারণ পাঠকের আগ্রহ কমে গেছে। এবং তাদের স্থান কে নেয়? থিঙ্ক ট্যাঙ্ক,
এনজিও, বিশ্ববিদ্যালয় থেকে আসা বিশেষজ্ঞরা সবাই একই কথা বলে, সবাই একই থিসিস রক্ষা করে, পশ্চিম ভালো, আফ্রিকা খারাপ। তাহলে এই বিশেষজ্ঞরা কারা? তারা কোথার থেকে তাদের তহবিল পায়? ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি, NED, আমেরিকান গণতন্ত্র রপ্তানিকারক, সিআইএর আইনগত শাখা। সর্বত্র তাদের আঙুল আছে। বিরোধীদের অর্থায়ন করে, মিডিয়ার নির্দেশনা দেয়, নাগরিক সমাজ তৈরি করে। ওপেন সোসাইটি ফাউন্ডেশন, জর্জ সোরোসের সংস্থা, বলে ওপেন সোসাইটি। কিন্তু কার জন্য উন্মুক্ত? কিসের জন্য উন্মুক্ত? শোষণের জন্য উন্মুক্ত, হস্তক্ষেপের জন্য উন্মুক্ত, কারচুপির জন্য উন্মুক্ত। ফোর্ড ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সবই আফ্রিকায় সাহায্য দিচ্ছে, কিন্তু তারা বিনিময়ে কি পায়? নিয়ন্ত্রণ, ডেটা, প্রভাব। আর তোমাদের মিডিয়া তাদের তুর্য। তোমরা শিরোনাম করো যে গেটস আফ্রিকাকে বাঁচাচ্ছে, কিন্তু তোমরা বলো না যে গেটসের ভ্যাকসিন ট্রায়ালে কত আফ্রিকান শিশু পঙ্গু হয়েছে, মনস্যান্টো বীজের কারণে কত কৃষক আত্মহত্যা করেছে। তোমরা গল্প বলার ওস্তাদ, কিন্তু সব সময় একই গল্প। শ্বেতাঙ্গ ত্রাণকর্তা। লাইভ এইডের কথা মনে আছে? 1985 সাল, উই আর দি ওয়ার্ল্ড, আফ্রিকার জন্য চ্যারিটি কনসার্ট, মিলিয়ন মিলিয়ন ডলার তোলা হয়েছিল। আফ্রিকায় কি এসেছিল? দুর্নীতি বেড়েছে, নির্ভরতা বেড়েছে, কিন্তু তোমাদের জন্য এটা ছিল একটা দারুণ গল্প। বব গেলডফ একজন নায়ক হয়ে ওঠেন, সঙ্গীত শিল্পীদের বিবেকবান লাগছিল, দর্শকরা নিজেদের সম্পর্কে ভালো বোধ করছিল। আফ্রিকা ক্ষুধার্তই থেকে গিয়েছিল। কোনি 2012 ভাইরাল ভিডিওর কথা মনে আছে? জোসেফ কোনিকে থামাও, 100 মিলিয়ন ভিউ। ফলস্বরূপ কোনি এখনও মুক্ত, কিন্তু ভিডিও নির্মাতা ধনী হয়ে গেছে। ইনভিজিবল চিলড্রেন অর্গানাইজেশন মিলিয়ন মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। উগান্ডায় কি এসেছিল? আমেরিকান সৈন্যরা। এবং তোমরা এগুলোকে সাফল্যের গল্প হিসেবে উপস্থাপন করো। অ্যাঞ্জেলিনা জোলি, ম্যাডোনা, বোনো সবাই আফ্রিকায় স্বেচ্ছাসেবী। তারা আসে, ছবি তোলে, শিশু দত্তক নেয়, চলে যায়। আর তোমরা বলো আফ্রিকায় আগ্রহ বেড়েছে। কি আগ্রহ? কার আগ্রহ? কিসের আগ্রহ? ম্যাডোনা মালাউই থেকে দত্তক নিয়েছে, তোমরা শিরোনাম করেছ, কিন্তু মালাউইতে প্রতিদিন 100 শিশু ম্যালেরিয়ায় মারা যায়। তোমরা সেটা লেখনি, কারণ সেই খবর বিক্রি হয় না। বোনো আফ্রিকার মুখপত্র হয়েছিলেন, ইউটিউব কনসার্টের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার তুলেছিলেন, কিন্তু কর এড়াতে তার কোম্পানি নেদারল্যান্ডে স্থানান্তরিত করেছিলেন। আফ্রিকা থেকে চুরি হওয়া অর্থ নেদারল্যান্ডের মধ্য দিয়েই যায়। তোমরা কি এটা নিয়ে লিখেছ? জর্জ ক্লুনি দারফুরের জন্য প্রচারণা চালিয়েছিলেন, দারফুর বাঁচাও বলেছিলেন। ফলাফল, সুদান বিভক্ত হল। তেল দক্ষিণ সুদানে রয়ে গেল। দক্ষিণ সুদান এখন গৃহযুদ্ধে। তেল কে পাচ্ছে? অনুমান করো। এবং তোমরা সবসময় এগুলোকে মানবিক সাহায্য হিসেবে উপস্থাপন করো, কিন্তু এগুলো সাম্রাজ্যবাদের নরম মুখ, এগুলো শোষণের প্রচার। আমি তোমাদের আসল সংখ্যা দিচ্ছি। প্রতি বছর আফ্রিকায় আসে 134 বিলিয়ন ডলার সাহায্য এবং বিনিয়োগ। প্রতি বছর আফ্রিকা থেকে চলে যায় 192 বিলিয়ন ডলার সম্পদ। প্রতি বছর নিট ক্ষতি 58 বিলিয়ন ডলার। কিন্তু তোমরা কেবল আগত 134 বিলিয়ন ডলার নিয়ে লেখো, তোমরা বহির্গত 192 বিলিয়ন ডলার নিয়ে লেখো না। কেন? কারণ তখন মানুষ জিজ্ঞেস করবে আফ্রিকার কেন সাহায্য দরকার। অবৈধ আর্থিক প্রবাহ প্রতি বছর 88.6 বিলিয়ন ডলার। বহুজাতিক কর্পোরেশনগুলোর মুনাফা স্থানান্তর প্রতি বছর 48.2 বিলিয়ন ডলার। ঋণের সুদ 17 বিলিয়ন ডলার। ব্রেন ড্রেনের খরচ 13.8 বিলিয়ন ডলার। জলবায়ু পরিবর্তনের খরচ 10.6 বিলিয়ন ডলার। অবৈধ লগিং 17 বিলিয়ন ডলার। অবৈধ মাছ ধরা 1.3 বিলিয়ন ডলার। মোট প্রতি বছর 192-এরও বেশি ডলার। প্রতি বছর এত সম্পদ আফ্রিকা ছেড়ে যায়, কিন্তু তোমাদের শিরোনাম কি? ইইউ আফ্রিকার জন্য 20 বিলিয়ন ইউরোর সাহায্য প্যাকেজ ঘোষণা করেছে। চীন আফ্রিকাকে 60 বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। আমেরিকা আফ্রিকাকে 8 বিলিয়ন ডলার অনুদান দিয়েছে। মানুষ এগুলো পড়ে ভাবে তারা কত উদার, তারা কত দানশীল, আফ্রিকা কত অকৃতজ্ঞ। কিন্তু সত্য এর উল্টো। আফ্রিকা তোমাদের জীবনযাত্রার মানকে অর্থায়ন করছে। আফ্রিকা তোমাদের সমৃদ্ধিতে ভর্তুকি দিচ্ছে। আফ্রিকা তোমাদের প্রযুক্তিকে সম্ভব করছে।
কঙ্গো থেকে তোমাদের আইফোনের কোবাল্ট, জিম্বাবুয়ে থেকে তোমাদের টেসলার লিথিয়াম, রুয়ান্ডা থেকে তোমাদের কম্পিউটারের ট্যান্টালাম, বতসোয়ানা থেকে তোমাদের গহনা, আইভরি কোস্ট থেকে তোমাদের চকলেট, ইথিওপিয়া থেকে তোমাদের কফি, নাইজেরিয়া থেকে তোমাদের তেল, নাইজার থেকে তোমাদের ইউরেনিয়াম, আর আমরা বিনিময়ে কি পাই? ঋণ, দারিদ্র্য, অপমান। কিন্তু যথেষ্ট হয়েছে, এই খেলা এবার শেষ হবে, কারণ আমরা জেগে উঠেছি। আমাদের যুব সমাজ সোশ্যাল মিডিয়ায় সত্য প্রকাশ করছে। #বার ফ্রান্স আউট, #100 মিলিয়ন বার ব্যবহার করা হয়েছে। আফ্রিকার রক্তপাত হচ্ছে 50 মিলিয়ন, আফ্রিকাকে শোষণ বন্ধ করো, এবং 75 মিলিয়ন। আর তোমরা কি করছো? তোমরা বল রুশ বট, তোমরা বল চীনা প্রোপাগান্ডা, তোমরা বল ভুল তথ্য। না, এগুলো আসল আফ্রিকানদের আসল কণ্ঠস্বর, এটা আসল ক্ষোভ, এটা আসল জাগরণ। টিকটকে লক্ষ লক্ষ যুবক আছে। ফরাসি সৈন্যদের চলে যাওয়ার উদযাপন করা ভিডিও, ওয়াগনারের আগমনকে স্বাগত জানানো ছবি, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে সত্য ব্যাখ্যা করা কন্টেন্ট। সর্বত্র একই কণ্ঠস্বর, যথেষ্ট হয়েছে। আর তোমরা আতঙ্কিত, কারণ তোমরা নিয়ন্ত্রণ হারাচ্ছ, তোমরা বর্ণনা হারাচ্ছ, তোমরা একচেটিয়া আধিপত্য হারাচ্ছ। তোমরা ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো প্রতিষ্ঠা করেছ, আফ্রিকা চেক, AFP ফ্যাক্ট চেক। কারা এদের অর্থায়ন করে? ফেসবুক, গুগল, বিল গেটস। আবার সেই একই সিস্টেম। তোমরা কি পরীক্ষা করছো? কাদের সত্যকে তোমরা রক্ষা করছো? আমরা বলি ফ্রান্স প্রতি বছর $500 বিলিয়ন শোষণ করে, তোমরা বলো মিথ্যে, মাত্র $440 বিলিয়ন। যেন তাতে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়, যেন $440 বিলিয়ন খুব কম। আমরা বলি ওয়াগনার সফল হয়েছে, তোমরা বলো ওয়াগনার মানবাধিকার লঙ্ঘন করে। তাহলে ফরাসি সৈন্যরা কি করছিল? ফুলানি গ্রামগুলিতে বোমাবর্ষণ, ডোগন মিলিশিয়াদের অস্ত্র সরবরাহ, ভুলক্রমে বিবাহ অনুষ্ঠানে হামলা। তোমাদের ভণ্ডামি এতটাই স্পষ্ট যে কেউ আর তোমাদের বিশ্বাস করে না। CNN-এ অ্যান্ডারসন কুপার কি বলেছিল মনে আছে? আফ্রিকায় গণতন্ত্রের পতন হচ্ছে। কোন গণতন্ত্র অ্যান্ডারসন? তোমার গণতন্ত্র? আমেরিকার গণতন্ত্র? তোমাদের ক্যাপিটলে দাঙ্গা 2021 সালের 6 জানুয়ারি। তোমরা বলেছিলে গণতন্ত্রের উপর আক্রমণ, 5 জন মারা গিয়েছিল। আমাদের সাঙ্কারা হত্যাকাণ্ড 1987 সালের 15 অক্টোবর। তোমরা বলেছিলে অভ্যন্তরীণ ব্যাপার, 1 জন মারা গিয়েছিল, কিন্তু সেই ব্যক্তি ছিল 20 মিলিয়ন মানুষের আশা। তোমাদের নির্বাচনে কর্পোরেশনরা অর্থায়ন করে, লবিস্টরা আইন লেখে। তোমরা আমাদের নির্বাচনকে জালিয়াতি বলো। তোমাদের দেশে পুলিশ কালোদের হত্যা করে, জর্জ ফ্লয়েড, ব্রিয়ানা টেইলর, আহমদ আরবেরি। তোমরা আমাদের পুলিশি সহিংসতা সম্পর্কে জ্ঞান দাও। বিবিসিতে কাজিয়া মাদিরা আফ্রিকার খবর উপস্থাপন করেন, পুলিশ বংশভূত। তিনি আফ্রিকায় কত বছর ধরে বাস করছেন? তিনি কতটি আফ্রিকার ভাষায় কথা বলতে পারেন? কিন্তু প্রতিদিন তিনি একজন আফ্রিকা বিশেষজ্ঞ হিসেবে কথা বলেন। আফ্রিকা এমন, আফ্রিকা তেমন। ফ্রান্স 24-এ ক্যামেরাম্যান, সম্পাদক, প্রযোজক বেশিরভাগই ফরাসি। এমনকি আফ্রিকা প্রতিনিধিরাও বেশিরভাগই ফরাসি, এবং তারা উদ্দেশ্যমূলক সাংবাদিকতা করে। এমনকি আল জাজিরা। কাতার এটাকে অর্থায়ন করে। কাতারের সাহেলে কি কাজ? কিন্তু প্রতিদিন তারা সাহেল সংকটের খবর দেয়। তারা কার সংকট নিয়ে কথা বলছে? ডয়েটস ভেলে, ভয়েস অফ আমেরিকা, RFI সবই রাষ্ট্রীয় গণমাধ্যম, সবই প্রচারের হাতিয়ার, কিন্তু তারা স্বাধীন গণমাধ্যমের ভূমিকা পালন করে। এবং আমাদের স্থানীয় গণমাধ্যম বেশিরভাগই বিক্রি হয়ে গেছে, বেশিরভাগই কাপুরুষ, বেশিরভাগই নির্ভরশীল। বুরকিনা ফাসোর লেপেইস সংবাদপত্র, সম্পাদককে, সে কোথা থেকে তার শিক্ষা গ্রহণ করেছে, সে কোথা থেকে তার তহবিল পায়, তার বিজ্ঞাপনদাতা কারা? আমরা উত্তর জানি, সবই একই ব্যবস্থার সাথে সংযুক্ত, সবাই একই প্রভুর সেবা করছে। কিন্তু একটি নতুন প্রজন্ম আসছে, ব্লগার, ইউটিউবার, পডকাস্টার। তাদের কোনো প্রভু নেই, তাদের কোনো ভয় নেই। জেমস কোকো, নাটালিয়াম, কেমি সেবা, তাদের লক্ষ লক্ষ ফলোয়ার আছে। তারা সত্য বলে, তারা ব্যবস্থা উন্মোচন করে, আর তোমরা তাদের চরমপন্থী বলে চিহ্নিত করো। তোমরা তাদের টুইটার বন্ধ করার চেষ্টা করো, তোমরা তাদের ইউটিউব সীমাবদ্ধ করো, কিন্তু বৃথা। সত্যকে থামানো যায় না। তোমরা একটা চ্যানেল বন্ধ করো, 10টা খোলে। তোমরা একটা কণ্ঠকে চুপ করো, 1000টা জেগে ওঠে। এখানে তোমাদের জন্য আমার শেষ বার্তা। তোমাদের মিথ্যা শেষ হচ্ছে, তোমাদের সাম্রাজ্য ধসে পড়ছে, তোমাদের একচেটিয়া আধিপত্য ভেঙে যাচ্ছে, এবং এর স্থানকে নিচ্ছে সত্য, ন্যায় বিচার, স্বাধীনতা। আফ্রিকা আর তোমাদের গল্প নয়। আফ্রিকা তার নিজস্ব গল্প লিখছে, তার নিজস্ব ক্যামেরা দিয়ে ছবি তুলছে, তার নিজস্ব ভাষায় গল্প বলছে। এবং এই গল্পে তোমরা হিরো নও, ত্রাণকর্তা নও, উপকারী ব্যক্তি নও। এই গল্পে তোমরা দোষী, উপনিবেশবাদী, মিথ্যাবাদী, চোর।
কিন্তু তোমাদের এখনও সুযোগ আছে, তোমরা এখনও পরিবর্তন করতে পারো, তোমরা এখনও সঠিক দিকে দাঁড়াতে পারো। তোমাদের মধ্যে বিবেকবান সাংবাদিকরা আছেন, আমি জানি, আমি তাদের চিনি, আমরা কথা বলি, আমি তাদের ডাকছি, তোমাদের সাহস যোগাও, সত্য লেখো, ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করো। তোমাদের চাকরি যেতে পারে, তোমরা বেকার হতে পারো, তোমাদের হুমকি দেওয়া হতে পারে, কিন্তু তোমরা ইতিহাসের সঠিক দিকে থাকবে। তোমরা তোমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে লজ্জা ছাড়া তাকাতে পারবে। তোমাদের বিবেক শান্তিতে ঘুমাবে। আর আফ্রিকা তোমাদের ভুলবে না। আফ্রিকা তার বন্ধু এবং শত্রুকে মনে রাখে। এডওয়ার্ড স্নোডেনের মতো হও, জুলিয়ান আসাঞ্জের মতো হও, ড্যানিয়েল এলসবার্গের মতো হও, সত্যের সাথে দাঁড়াও, অথবা তোমাদের মিথ্যা নিয়ে বাঁচো, তোমাদের অন্ধত্ব নিয়ে বাঁচো, তোমাদের জটিলতা নিয়ে বাঁচো। কিন্তু জেনে রেখো যে তোমাদের শেষ আসছে, তোমাদের দর্শক সংখ্যা কমছে, তোমাদের বিশ্বস্ততা কমছে, তোমাদের ক্ষমতা নিঃশেষিত হচ্ছে। নতুন প্রজন্ম তোমাদের বিশ্বাস করে না, নতুন প্রজন্ম তোমাদের কথা শুনে না, নতুন প্রজন্ম তোমাদের প্রত্যাখ্যান করে। এবং আফ্রিকায় সেই নতুন প্রজন্ম হলো 600 মিলিয়ন, 25 বছরের কম বয়সী 60%, শিক্ষিত, সংযুক্ত, রাগান্বিত। তারা আমার সেনাবাহিনী, তারা আমার অস্ত্র, তারা আমার বিজয়। এবং তাদের সাথে আমরা একটি নতুন বিশ্ব নির্মাণ করছি, এমন একটি বিশ্ব যেখানে মিথ্যা নেই, শোষণ নেই, অপমান নেই। এই বিশ্বে আফ্রিকা হবে স্বাধীন, আফ্রিকা হবে শক্তিশালী, আফ্রিকা হবে একজন নেতা। আর তুমি শুধু দেখবে, তুমি আর কিছুই করতে পারবে না, কারণ ইতিহাস জনগণের পক্ষে, সত্য নিপীড়িতদের পক্ষে, ঈশ্বর তাদের পক্ষে যারা অধ্যবসায় করে। আর আমরা অধ্যবসায় করেছি, আমরা 500 বছর ধরে অধ্যবসায় করেছি। এখন বিজয়ের সময়। তোমাদের মিথ্যা শেষ হয়েছে, তোমাদের মুখোশ খসে পড়েছে, তোমাদের খেলার শেষ হয়েছে। আফ্রিকা স্বাধীন, আফ্রিকা শক্তিশালী, আফ্রিকা চিরকালের জন্য বিজয়ী।